হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল দ্য প্রিপারেশন। তো নিজেদের চ্যানেল দ্য প্রিপারেশনে তোমাদের সকলকে স্বাগত। সম্পূর্ণ নতুন রকম ভাবে এবার আমরা ক্লাস করব। আজকে আমরা ক্লাস যেটা করছি সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি এবং ডাব্লিউবিপি রেলওয়ে এনটিপিসির জন্য আমরা জিকে সিরিজটা লঞ্চ করছি। ম্যাথামেটিক্সেরও ক্লাস পাবেন এবং আপার প্রাইমারি সবারই ক্লাস কিন্তু আমরা এবার থেকে ধীরে ধীরে কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি কিন্তু। ওকে, তো চলুন আর বেশি দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। প্রথমেই আমরা যে আজকে জিকে সিরিজের প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি, যে অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই কারণেই, কারণ রিসেন্টলি আমাদের বেশ কিছু নিউজে আমরা দেখেছি ভাষাগত দিক থেকে বিভিন্ন রকমের কনফ্লিক্ট উঠে আসছে। সাউথ ইন্ডিয়াতে কান্নাড়া বলতে হবে, কোথাও হয়তো মহারাষ্ট্রে বলছে মারাঠি বলতে হবে, এবার বিভিন্ন রকমের অনেক কিছু বেশ কিছু অফিসারকে কিন্তু বদলি করা হয়েছে। সেখান থেকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমরা তুলেছি। ওকে, অরুণাচল প্রদেশ রাজ্যে কতগুলি উপভাষা প্রচলিত আছে? অপশনগুলো কি না, 60, 55, 45 এবং 50। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এর অপশন এ, 60টি। ওকে, ভারতের মধ্যে একমাত্র অরুণাচল প্রদেশ রাজ্য, শুধু ভারত নয়, এশিয়ার মধ্যে সব থেকে ভাষা সমৃদ্ধ রাজ্য হচ্ছে আমাদের অরুণাচল প্রদেশ, কারণ এখানে 60টি উপভাষা প্রচলিত আছে এখনো পর্যন্ত। ওকে, নেক্সট দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাই আমাদের। ওকে, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাই। দ্বিতীয় প্রশ্ন আমাদের বলেছে যে নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে তুঙ্গভদ্রা নদীটি বইছে। ওকে, কোন রাজ্যের মধ্য দিয়ে বলা হচ্ছে যে তুঙ্গভদ্রা নদীটি বইছে, তুঙ্গভদ্রা। অপশনগুলো কি না, আসাম, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং উত্তরাখণ্ড। প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে। প্রশ্নটি তার পেছনে কারণ আছে কিন্তু, আগে উত্তরটা বলিনি। প্রথম প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের অন্ধ্রপ্রদেশ। শুধু অন্ধ্রপ্রদেশ নয়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওকে, তামিলনাড়ুর প্রভৃতি রাজ্যের মধ্য দিয়ে তুঙ্গভদ্রা নদীটি কিন্তু বয়ে যায়। এটি কৃষ্ণা নদীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপনদী। ওকে, সেই কারণে এটা কারেন্ট অ্যাফেয়ার্সে রিসেন্টলি তুঙ্গভদ্রা নদী দিয়ে একটা নিউজ এসেছিল, সেখান থেকে প্রশ্নটি কিন্তু তুলেছি। নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই আমাদের। ওকে, পরের প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন ফসলটিকে ব্রাউন পেপার বলা হয়। দেখুন, যে অপশনগুলো দেওয়া আছে বিভিন্ন ফসলকে আমরা বিভিন্ন রকম নামে জানি, কিন্তু এখানে বলা হয়েছে যে কোন ফসলটিকে আমরা ব্রাউন পেপার বলে আমরা জানি কিন্তু। ওকে, পাট, তুলো, রাবার নাকি চা। দেখুন, যে চারটে অপশন এখানে দেওয়া আছে এই চারটে অপশনই কিন্তু হচ্ছে আমাদের অর্থকরী ফসল, প্রতিটা কিন্তু ফিনান্সিয়াল ক্রপ, প্রতিটা ফসলেই। এবার এই যে চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর ব্রাউন পেপার আমরা কাকে বলি না, সঠিক উত্তরটি এর হয়ে যাবে কিন্তু আমাদের অপশন এ, পাট। পাটকে আমরা ব্রাউন পেপার বলে থাকি। আর পাটকে ব্রাউন পেপার ছাড়া আমরা আর কি বলতে, সেটা হচ্ছে কিন্তু আমাদের গোল্ডেন ফাইবার। ওকে, গোল্ডেন ফাইবার বা অনেকে আমরা কি বলে এটাকে সোনালী তন্তু আমরা বলে থাকি। ওকে, সোনালী তন্তু। তাই প্রশ্ন সেখান থেকেও আসতে পারে কিন্তু। আর পাট চাষে আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ প্রথম প্রথম, এটা মনে রাখতে হবে কিন্তু। ওকে, নেক্সট চতুর্থ প্রশ্নে আমরা চলে যাই। চতুর্থ প্রশ্ন বলা হয়েছে ভারত কোন দেশে চাবাহার বন্দর নির্মাণ করেছে। প্রশ্নটি এসেছিল এসএসসি সিজিএল 2017 সালে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমানে দেখবেন ইন্ডিয়া পাকিস্তানের যে কনফ্লিক্টটা হয়েছে, সেখানে বিভিন্ন দেশকে সাপোর্ট করছে। সেখান থেকে আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে এসেছি যে চাবাহার বন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের ক্ষেত্রে একটা বন্দর, সেটা কোথায় নির্মাণ করেছে ভারত সরকার? ইরাক, তুরস্ক, আফগানিস্তান নাকি ইরান? আর প্রশ্নটির সঠিক উত্তর আপনার হয়ে যাবে অপশন ডি, ইরান। ইরানে কিন্তু ভারত সরকার চাবাহার বন্দর নির্মাণ করছে। আপনাদের কাছে একটা প্রশ্ন আমার, সেটা হচ্ছে কি, যে যারা যারা জানো যে ইরানের রাজধানী কোথায়। ওকে, ইরানের ক্যাপিটাল কি, এটা কিন্তু অবশ্যই কিন্তু যারা জানো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। এটা কিন্তু আজকে তোমাদের হোম টাস্ক। ওকে, নেক্সট পরের প্রশ্ন আমরা চলে যাই আমাদের। পরের প্রশ্ন আমাদের বলেছে কি, যে এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি। প্রশ্নটি এসেছিল এসএসসি সিএইচএসএল 2017 সালে। এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? দেখুন, আমরা প্রথমে ভূগোলকে নিয়েছি, তারপর ধীরে ধীরে কিন্তু ইতিহাস, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছুকে মিক্স আপ করেছি কিন্তু। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস, বেশ কিছু প্রশ্ন কিন্তু আমরা তুলে ধরেছি। ওকে, প্রশ্নটা কি কিনা উত্তরগুলো আছে দেখুন, থর, গোবি, কারাকাস নাকি তাকলামাকান। কোন মরুভূমিটি এশিয়ার বৃহত্তম মরুভূমি? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তরটি হয়ে যাবে মঙ্গোলিয়ায় অবস্থিত গোবি মরুভূমি। এটা হচ্ছে এশিয়ার বৃহত্তম মরুভূমি। মনে রাখতে অনেক সময় প্রশ্ন আসে উল্টো দিক থেকে, প্রশ্নটা আসে যে গোবি মরুভূমি একটা উষ্ণ মরুভূমি নাকি শীতল মরুভূমি। আর সঠিক উত্তরটি এর হয়ে যাবে গোবি মরুভূমি একটা হচ্ছে কিন্তু কোল্ড ডেজার্ট। ওকে, কোল্ড ডেজার্ট, অত্যন্ত শীতল একটি মরুভূমি। গ্রীষ্মকালে তাপমাত্রা 45 ডিগ্রি ক্রস করে কিন্তু, বাট বেশিরভাগ সময় কিন্তু টেম্পারেচারটা অত্যন্ত নিচেই থাকে। পরের প্রশ্নটি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া হয়েছে, কারণ আপনারা যারা কম বেশি কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে প্রশ্নটির উত্তরটির সাথে সাথে কিন্তু প্রশ্নটা জড়িত আছে যে শ্বেত বিপ্লবের জনক আমরা কাকে বলে থাকি। শ্বেত বিপ্লবের জনক
দেখুন, ফার্স্ট অফ অল কৃষি ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমের রিভলিউশন বা বিপ্লব জানি। কখনোটাকে আমরা সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, সোনালী বিপ্লব, গোলাপী বিপ্লব, বিভিন্ন রকমের। সে নিয়ে আমরা যখন ডিটেল ক্লাস করাবো আপনাদের, তার 90 ডে সিরিজ আমরা নিয়ে আসছি। 90 দিনের মধ্যে পুরো জিকে আমরা কভার করব একেবারে ডিটেলসে, এবং তার সাথে এমসিকিউ থাকবেই। ওকে, তো শ্বেত বিপ্লব আমরা বলি দুগ্ধ উৎপাদনে একটা ব্যাপক যখন পরিবর্তন আসে, রিভলিউশন আসে, সেটাকে বলা হচ্ছে কিন্তু শ্বেত বিপ্লব। আর শ্বেত বিপ্লবকে কিন্তু অপারেশন ফ্লাডও বলা হয় কিন্তু। ওকে, ক্লিয়ার? তো এই শ্বেত বিপ্লবের জনক আমরা কাকে বলে থাকি? উইলিয়াম এস গার্ড, এস স্বামীনাথন, ভার্গিস কুইরেন, নাকি নরমান বোরলগ? দেখুন, এই প্রশ্নটির সঠিক উত্তর আপনার হয়ে যাবে অপশন সি, ভার্গিস কুরিয়ান। রিসেন্টলি ইনি কিন্তু মারা গেছেন। ওকে, ভার্গিস কুরিয়ান, সেখান থেকেই কিন্তু আমরা প্রশ্ন নিয়েছি। এবং সব থেকে ভালো কথা, মানে প্রশ্নটি এসেছে আমাদের যে আমুলের যে প্রতিষ্ঠাতা আছে না, আমুল মিল্ক, সেখান থেকে কিন্তু আমরা যে হোয়াইট রিভলিউশন এসেছে সেখান থেকে প্রশ্ন নিয়েছি যে ভার্গিস কুইরেন, ইনাকে আমরা শ্বেত বিপ্লবের জনক বলে থাকি। এখন স্বভাবত এখান থেকে একটা প্রশ্ন আসবে যে তাহলে বাকি ব্যক্তিগুলোর নাম এখানে কেন আছে? তারা কি কোনো কিছুর সঙ্গে যুক্ত? অবশ্যই যুক্ত। এই যে আছে আপনার এস স্বামীনাথন এবং নরমান বোরলগ, এনারা দুজনেই কিন্তু সবুজ বিপ্লবের সঙ্গে বা গ্রিন রিভলিউশনের সঙ্গে সম্পর্কিত। নরমান বোরলগ একটা হাইব্রিড প্রজাতির বীজ উৎপাদন করেছিলেন বলে তিনি সেখান থেকে নোবেল পুরস্কারও তিনি পেয়েছিলেন। আর এনের নামটাও সবুজ বিপ্লবের সঙ্গে যুক্ত। এস স্বামীনাথন এবং নরমান বোরলগ উভয়ে মিলে ভারতে কিন্তু ওই 1966 সময়কালে, মানে 60-এর দশকে আমরা গ্রিন রিভলিউশন দেখেছিলাম। এবং তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে উইলিয়াম এস গেট, ইনার নামটা কিন্তু কেন আছে এখানে? এনার কি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব? অবশ্যই, কারণ এই যে সবুজ বিপ্লব বা গ্রিন রিভলিউশন, এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু দিয়েছিলেন উইলিয়াম এস গেট। ওকে, জিনিসটা ক্লিয়ার বোঝা গেল? নেক্সট, পরের প্রশ্ন আমরা চলে যাই। পরের প্রশ্ন বলেছে যে সুলতানপুর পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত? প্রশ্নটি এসেছিল পিএসসি মিসলেনিয়াস 2018 সালের প্রশ্নটি এসেছিল। সুলতানপুর পাখি অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশনগুলো কি কি আছে আমাদের? হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট এবং আসাম। প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে হরিয়ানা। হরিয়ানা রাজ্যে সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন আছে কি যে অ্যাসেজ অন গীতা এই বইটি কে লিখেছিলেন? অ্যাসেজ অন গীতা এই বইটি কে লিখেছিলেন? বিভিন্ন ইতিহাসের বিখ্যাত বিখ্যাত ব্যক্তিত্ব আছে যারা বেশ কিছু বিখ্যাত বই লিখেছিলেন, যেগুলো আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ করেছিল। তার মধ্যে একটি বই হচ্ছে অ্যাসেজ অন গীতা। এই বইটি কে লিখেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অরবিন্দ ঘোষ? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে অ্যাসেজ অন গীতা বইটি লিখেছিলেন অরবিন্দ ঘোষ। সাধারণত আমরা পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো দেখে থাকি যে অরবিন্দ ঘোষের লেখা লাইফ ডিভাইন বলে একটা বই, সেটা আমরা দেখেছিলাম, কিন্তু সেই প্রশ্নটি বারবার বহুবার আসে। তো সেখান থেকে একটু আলাদাভাবে প্রশ্নটি দেওয়া হয়েছে যে অ্যাসেজ অন গীতা এই বইটির লেখক হচ্ছে কিন্তু অরবিন্দ ঘোষ। ওকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ, এটা নিয়ে আজকে প্রশ্ন আছে, কিন্তু আমরা আলোচনা করব। তো আনন্দমঠ যে উপন্যাস, সেটাও স্বাধীনতা সংগ্রামীতে আমাদের উদ্বুদ্ধ করেছিল। বন্দে মাতরম যে গানটা, সেটাও আনন্দমঠ থেকে নেওয়া হয়েছিল নাকি? তো সেই উপন্যাসটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তো নতুন কিছু করে বলার নেই, আপনারা সকলে জানেন, আমরা পশ্চিমবঙ্গবাসী নাকি? নেক্সট, পরের প্রশ্নে আমরা চলে যাই। আমাদের 9 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন দুবার। ওকে, কোন সালে? 33, 28, 23 নাকি 38? প্রশ্নটি সঠিক উত্তর আপনার হয়ে যাবে অপশন ডি, 1938 সালে ত্রিপুরী কংগ্রেসে কিন্তু সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। 1939 সালেও হয়েছিলেন হরিপুরা কংগ্রেসে, যেখানে তিনি মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টবী সীতারামাইকে পরাজিত করে তিনি দ্বিতীয়বারের জন্য কিন্তু প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ওকে, বাকি গল্পটা আমরা সকলে জানি, তারপর কি হয়েছিল না হয়েছিল আর বাকি ডিটেলস স্টোরি যা কিছু আছে সেগুলো আমরা ডিটেলস ক্লাস যখন পড়বো 90 ডে সিরিজটা আনছি, সেখানে আমরা আলোচনা করবো। ওকে, নেক্সট, পরের প্রশ্নে চলে যাই। কোন আন্দোলনের সময় মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই স্লোগানটা দিয়েছিলেন? কোন আন্দোলনের সময়? তাহলে প্রথম কথা, করেঙ্গে ইয়ে মরেঙ্গে বা করবো অথবা মরবো, করো অথবা মরো, এই কথাটা কিন্তু স্লোগানটা দিয়েছিলেন মহাত্মা গান্ধী। এই প্রশ্নটা সেখান থেকে আসে যে বিভিন্ন রকমের উক্তি, বিভিন্ন ইতিহাসবিদ যেমন দিল্লি চলো সুভাষচন্দ্র বসুর দেওয়া, করেঙ্গে ইয়ে মরেঙ্গে মহাত্মা গান্ধীর দেওয়া, এইভাবে বিভিন্ন রকমের স্লোগানগুলো কিন্তু আমাদের কাছে পরীক্ষায় জানতে চাই। প্রশ্নটা হচ্ছে কোন আন্দোলনের সময় তিনি করেঙ্গে ইয়ে মরেঙ্গে এই স্লোগানটা কিন্তু দিয়েছিলেন? অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, আইন অমান্য আন্দোলন, নাকি সত্যাগ্রহ আন্দোলন? ওকে, প্রতিটা আন্দোলনের সঙ্গে কিন্তু মহাত্মা গান্ধীর নাম জড়িত। ওকে, তো এই যে প্রশ্নটি সঠিক উত্তরটা আপনার হয়ে যাবে অপশন বি, ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের
ভারত ছাড়ো আন্দোলন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেই সময় কিন্তু মহাত্মা গান্ধী করেঙ্গে ইয়ে মারেঙ্গে এই স্লোগানটা দিয়েছিলেন। এখান থেকে অনেকেই প্রশ্ন করে যে তাহলে প্রশ্ন একটা আসেও কিন্তু যে মহাত্মা গান্ধীর প্রথম আন্দোলন কোনটা? না, প্রথম আন্দোলন ছিল কিন্তু চম্পারণ সত্যাগ্রহ, বিহারের চম্পারণ সত্যাগ্রহ। সেটা আমরা মহাত্মা গান্ধীর একটা ডিটেলস ক্লাস করাবো, মানে তার কি স্বাধীনতা সংগ্রামে কি কি অবদান আছে না আছে, সেখান থেকে বিভিন্ন রকম পরীক্ষায় কি কি রকমের প্রশ্ন এসেছে, সমস্ত কিছুর একটা ডিটেল ক্লাস আমরা কিন্তু করাবো আপনাদেরকে। ওকে, 11 নম্বর পয়েন্টে প্রশ্নে কি বলা আছে দেখুন তো, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটির প্রেক্ষাপট ছিল কোন বিদ্রোহ? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস, যেখান থেকে বন্দে মাতরম গানটা কিন্তু নেওয়া হয়েছিল, যেটা প্রথমে কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত হয়েছিল আনন্দ বন্দে মাতরম। তো কোন উপন্যাস, মানে এই আনন্দমঠ উপন্যাসটা কোন বিদ্রোহের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল? ওকে, নীল বিদ্রোহ, চম্পারণ সত্যাগ্রহ, সন্ন্যাসী বিদ্রোহ নাকি উলগুলান? প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের অপশন সি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ। এই বিদ্রোহের প্রেক্ষাপটেই আমাদের আনন্দমঠ উপন্যাসটি কিন্তু রচিত হয়েছিল। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নটি পলিটি থেকে নেওয়া হয়েছে যে ধর্মনিরপেক্ষ বা সেকুলার এই ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয়েছে কোন সংশোধনের মাধ্যমে? রিসেন্টলি দেখবেন এই ধর্মনিরপেক্ষ বা সেকুলারিজম, এটা নিয়ে একটা আমাদের কলকাতা হাইকোর্টে কেস হয়েছিল একটা নিউজ চ্যানেলের বিরুদ্ধে নাকি, সেখান থেকে সেটা একটা আলাদা বিষয়, সেখান থেকে প্রশ্নটা তুলেছি কিন্তু যে ভারতীয় সংবিধানের যে বিশেষ কিছু মূল মূল বৈশিষ্ট্য আছে সেগুলোকে আমরা মূল কাঠামো বলে থাকি। তো সেই মূল বৈশিষ্ট্যগুলোর বাইরে কিন্তু ভারতের যা কিছু বলেন রাজনীতি বলুন বা কোনো কথাবার্তা সেগুলো করা যায় না, কিন্তু সেখান থেকে বলা হয় যে ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয়েছিল কোন সংশোধনের মাধ্যমে? 42তম সংশোধন, 44তম, প্রথম সংশোধন নাকি 43তম সংশোধনের মাধ্যমে? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এর ধর্মনিরপেক্ষ এই ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে বা বলতে পারেন যে যে প্রস্তাবনা আছে সেখানে গৃহীত হয়েছিল 42তম সংশোধনের মাধ্যমে। এই 42তম সংশোধনকে কিন্তু একটা মিনি কনস্টিটিউশনে বলা হয় কিন্তু। ওকে, কারণ এখানে বেশ কিছু ধর্মনিরপেক্ষ, আপনার সোশ্যালিস্ট, আবার কিরম আমাদের যে সার্বভৌম, এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু আমাদের সংবিধানে মানে প্রস্তাবনাতে ইনক্লুডেড হয়েছিল 42তম সংশোধনের মাধ্যমে। ওকে, নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্ন বলা হয়েছে দেখুন যে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার মতবাদ প্রকাশ করে কোন কেসে? এই সুপ্রিম কোর্টের বেসিক স্ট্রাকচার প্রকাশ, যেটা আমি একটু আগে বললাম যে বেসিক স্ট্রাকচার, এখানে একটা মতবাদ একটা প্রকাশ করে সুপ্রিম কোর্ট, যেখানে বলা হয় যে ভারতীয় সংবিধানের মূল কাঠামো যেটা আছে যে বেসিক স্ট্রাকচার, সেটাকে চেঞ্জ করা যাবে না। কিন্তু কোন কেসে এটা বলেছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ, বহুবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন হয়েছে, সর্বভারতীয় আমাদের WBCS ও PSC তো বিভিন্ন পরীক্ষায় বহুবার এসেছে কিন্তু। বেসিক স্ট্রাকচার এই মতবাদটা প্রকাশ করেছিল কোন কেসে? অজয় হাসিয়া কেস, RD শেট্টি কেস, ভালসামা কেসে নাকি কেশবানন্দ ভারতী কেসে? যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, মানে দীর্ঘদিন, আমি প্রায় 1.5 বছর হয়ে গেল আমরা ক্লাস কিন্তু করাইনি আমাদের চ্যানেলে, কিন্তু এবার থেকে রেগুলার ক্লাস আসবে। তো আগে যারা করতেন তারা জানবেন যে আমরা আলোচনা করছি বহুবার, কিন্তু এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে যে সুপ্রিম কোর্ট বেসিক স্ট্রাকচার এই মতবাদটি প্রকাশ করেছিল কেশবানন্দ ভারতী কোষে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে চলে যাই আমরা। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কিসের দ্বারা? রাষ্ট্রপতি কিসের দ্বারা নির্বাচিত হবেন? নির্বাচনী কলেজিয়ামের দ্বারা, লোকসভা সদস্য দ্বারা, বিধানসভা সদস্য দ্বারা নাকি উপরের কোনোটি নয়? দেখুন, আর্টিকেল 54, 54 নম্বর আর্টিকেলে কিন্তু এটা বলা আছে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কিন্তু একটা নির্দিষ্ট ইলেকটোরাল কলেজিয়াম থাকবে সেখান থেকে কিন্তু, অর্থাৎ নির্বাচনী কলেজিয়াম, অপশন এ ইজ দ্য রাইট আনসার, সেটার মাধ্যমে নির্বাচিত হবেন। এবার প্রশ্ন হচ্ছে এই নির্বাচিত কলেজিয়ামে কারা কারা থাকবেন? এটা অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু, যে রাষ্ট্রপতি নির্বাচনের যে নির্বাচনী কলেজিয়াম থাকে সেখানে কারা কারা উপস্থিত থাকে? না, লোকসভা, রাজ্যসভা এবং বিধানসভার যে সদস্যগুলো আছে, যারা আছে সারা ভারতের সমস্ত বিধানসভার সদস্যদের দ্বারাই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওকে, নেক্সট পরের প্রশ্ন আমরা চলে যাই। দেখুন, এখান থেকে ওই জিনিসটা অনেকই প্রশ্ন আসে যে আপনার ধরুন নির্বাচনী কলেজিয়াম থাকলো, বাকি অন্যান্য অপশন গুলো থাকলো, সঠিক উত্তরটা কিন্তু নির্বাচনী কলেজিয়ামই করতে হবে, কারণ নির্বাচনী কলেজিয়ামের মধ্যেই কিন্তু আপনার সমস্ত জিনিসগুলো ইনক্লুডেড থেকে যাচ্ছে। ওকে, নেক্সট পরের প্রশ্নে যাই আমরা। সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি ভারতে লাগু হয়? আপনারা অনেকেই জানেন কোন সংবিধানের, মানে সংবিধানের কোন সংশোধনের দ্বারা কিন্তু জিএসটি ভারতে লাগু হয়েছিল। ওকে, 100তম, 105, 101 নাকি 99তম সংশোধন? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু আমাদের অপশন সি, 101তম সংশোধনের দ্বারা ভারতের মানে জিএসটি লাগু হয়েছিল।
বিভিন্ন রকমের সংবিধান সংশোধন নিয়ে একটা আলাদা ক্লাস করবো আমরা। তাহলে কি হয়, যেগুলো গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধন এবং সেখান থেকে বিভিন্ন পরীক্ষায় কি কি পরীক্ষায় প্রশ্ন এসেছে সেগুলো আমরা কিন্তু সেখানে আলোচনা করবো তখন। ওকে, নেক্সট পরের প্রশ্নে আমরা চলে যাই আমাদের। পৃথিবীর প্রথম দেশে বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? অর্থাৎ বেসিক ইনকাম একটা স্কিম আছে, এটা প্রায় পৃথিবীর অনেক দেশেই প্রচলিত আছে। আজকের প্রশ্নটা হচ্ছে, পৃথিবীর প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকাম চালু করে? এই বেসিক ইনকামের মানে যে স্কিম, এটার আন্ডারেই ভারতেও কিন্তু অনেক রকমের স্কিম, এই যে আমাদের মহিলাদের লক্ষ্মীর ভান্ডার বা বিভিন্ন রকমের যে মানে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম থাকে বিভিন্ন সারা দেশে, সেগুলো সবই কিন্তু এই বেসিক ইনকাম স্কিম যে আছে তার মধ্যেই কিন্তু ইনক্লুডেড আছে। ওকে, তো প্রথম কোন দেশ বেসিক ইনকাম চালু করেছিল? না, প্রশ্নটি দেখুন, উত্তরগুলো আপনারা দেখছেন, সঠিক উত্তরটি এর হয়ে যাবে কিন্তু অপশন বি, ফিনল্যান্ড। পৃথিবীর সব থেকে হ্যাপি দেশ মানে সুখী দেশ যদি বলা হয়, মানে হ্যাপিনেস ইন্ডেক্সে 1 নম্বরে আছে কিন্তু ফিনল্যান্ড। সেই ফিনল্যান্ড দেশেই কিন্তু প্রথম বেসিক ইনকাম একটা কনসেপ্ট সেটা কিন্তু চালু করে। ওকে, পরের প্রশ্নে আমরা চলে যাই। পরের প্রশ্নে বলা হয়েছে কি, নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? অর্থাৎ তাপ সহন করার ক্ষমতা সব থেকে বেশি কোন উপাদান? গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ রিসেন্টলি বেশ কিছু মানে কি বলবো, স্পেসের ক্ষেত্রে মানে স্পেস স্টেশনে যাওয়া আসার জন্য, ওকে, মানে আপনার যে কি বলবো ওটাকে, যে রকেট আমরা ব্যবহার করি বা লঞ্চারগুলো, সেগুলোতে কিন্তু সাইডে দেওয়ার কথা ভাবনা চিন্তা চলছে এটা নিয়ে কিন্তু রিসেন্টলি সায়েন্স জার্নালেও একটা মানে নিউজ এসেছিল। তো সেখান থেকে প্রশ্নটা আমরা তুলেছি যে কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপরোধী? এর গলনাঙ্ক প্রায় মানে এটা প্রায় 3900 ডিগ্রি সেন্টিগ্রেড, 3900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত সে সহ্য করতে পারে, তারপরে সে গলে যায় কিন্তু। ওকে, টাইটানিয়াম, হাফনিয়াম কার্বাইড, ন্যানো ম্যাটেরিয়ালস, নাকি উপরের কোনোটি নয়? কোনটি হবে সঠিক উত্তর? না, প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর অপশন বি, হাফনিয়াম কার্বাইড। হাফনিয়াম কার্বাইডই কিন্তু হচ্ছে পৃথিবীর সবচেয়ে তাপরোধী একটি উপাদান, তাই অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে আমরা চলে যাই আমাদের 18 নম্বর প্রশ্নে, যে নিম্নলিখিত কোন রাজ্যে বিবাহ উৎসবে মহিলারা গিধা পারহুম নামক নৃত্য পরিবেশন করে? গিধা পারহুম নামক একটা লোকাল ফক ড্যান্স আছে, এই যে মানে স্থানীয় যে নৃত্য, এটা কোন রাজ্যে পালিত হয়? এবং মনে রাখতে হবে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা কখন পারফর্ম করা হয়, মূলত বিবাহ উৎসব যখন হয়, ম্যারেজ সেরেমনি, সেই সময় সেই অনুষ্ঠানে মহিলারা এই গিধা পারহুম যে নৃত্যটা সেটা কিন্তু পরিবেশন করে। অপশনগুলো দেখতেই পাচ্ছেন, মণিপুর, আসাম, পাঞ্জাব এবং ত্রিপুরা। প্রশ্নটির সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি, পাঞ্জাব রাজ্যে গিধা পারম নামক নৃত্য পরিবেশিত হয়। ওকে, মণিপুরের হচ্ছে মণিপুরি নাকি, মণিপুর রাজ্যের একটা গুরুত্বপূর্ণ রাস হচ্ছে মণিপুরি। দেখুন, বিভিন্ন রকমের যে ফক ড্যান্স আছে বা বিভিন্ন রকমের ক্লাসিক্যাল ড্যান্স আছে, সেগুলো কিন্তু সম্পর্কে একটা ডিটেলস কিন্তু তথ্য জেনে রাখাটা ভালো, মানে জেনে রাখাটা দরকার। কেন দরকার বলছি, কারণ পরীক্ষায় সেখান থেকে একটা না একটা প্রশ্ন কিন্তু আসে। ওকে, নেক্সট, হ্যাঁ যেটা বলছি একটা জিনিস, বর্তমান সময়ে যেহেতু পরীক্ষার মানে কি বলবো লেভেলটাকে একটু হার্ড করাচ্ছে, কম্পিটিশন লেভেলটাকে, সেই কারণে শুধু ওই নৃত্যগুলোর নাম মনে রাখলেই হবে না, সেগুলো কোন কোন পারপাসে কখন সেগুলো ব্যবহৃত হয় সেই সম্পর্কে ডিটেল ইনফরমেশন রাখতে হবে। আমি সমস্ত কিছু আপনাদেরকে কিন্তু সেগুলো প্রোভাইড করবো। ওকে, নেক্সট পরের প্রশ্ন আমরা চলে যাই। নিম্নলিখিত কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন কে? গৌরীশঙ্কর, পান্নালাল ঘোষ, ইউ শ্রীনিবাস, নাকি খগেন দে? ওকে, প্রশ্নটির আপনার সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের অপশন বি, পান্নালাল ঘোষ। ইনি বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত ছিলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরের প্রশ্নে চলে যাই। 2026 সালে শীতকালীন প্যারা অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? প্রতিটা অপশন গুরুত্বপূর্ণ। ওকে, 2026 সালের যে আমাদের উইন্টার মানে প্যারা অলিম্পিক, সেটা কোথায় অনুষ্ঠিত হবে? মিলানো কর্টিনা, বেজিং, প্যারিস, নাকি লস অ্যাঞ্জেলেস? দেখুন, প্রথম প্যারা অলিম্পিক কিন্তু অনুষ্ঠিত হয়েছিল রোমে। ওকে, 2026 সালে একটা শীতকালীন যে প্যারা অলিম্পিক সেটা অনুষ্ঠিত হবে কোথায়? যে অপশনগুলো দেখছেন আপনারা কম বেশি কারেন্ট অ্যাফেয়ার্স সঙ্গে যুক্ত হলে আপনারা কম বেশি সকলেই সঠিক উত্তরটা আনতে পারবেন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু মানে ইটালি দেশের মিলানো কর্টিনা শহরে শীতকালীন প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হবে। এখানে একটা জিনিস বলে রাখি, 2028 সালে সামার প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হবে কিন্তু প্যারিসে। 2028 সালে কিন্তু 2028 সালের যে প্যারা অলিম্পিক, যেটা সামার প্যারা অলিম্পিক, সেটা অনুষ্ঠিত হবে কিন্তু প্যারিসে। ওকে, জিনিসটা ক্লিয়ার? নেক্সট পরের পয়েন্টে আমরা চলে যাই আমাদের। 2023 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
2023 সালের এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? নাগোয়া, হাউংজাং, জাকার্তা নাকি সিঙ্গাপুর? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু চীনের হাউংজাং প্রদেশে কিন্তু 2023 সালের এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল। এশিয়ান গেমসকে কিন্তু আমাদের এশিয়ার অলিম্পিকও বলা হয় অনেকেই, ওকে, যেহেতু এর বিস্তৃতি বেশি আছে সেই হিসাবে। পরের পয়েন্টে যাই। আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? হিতক যে একটা লোকাল ড্যান্স বা মানে মানে কি বলবো আঞ্চলিক নৃত্যটা কোন রাজ্যে পরিবেশিত হয়? মিজোরাম, মণিপুর, কেরালা নাকি জম্মু ও কাশ্মীর? প্রশ্নটির সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কিন্তু জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর রাজ্যে হিতক ড্যান্স মানে পরিবেশিত হয়। ওকে, পরের পয়েন্টে আমরা চলে যাই আমাদের। শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? কানের মধ্যে থাকে। কানে যে ছোট হাড়টা মধ্যে থাকে না, সেই ছোট হাড়ের যেখানে যে কানের সবচেয়ে ক্ষুদ্রতম হাড়, সেখানে এই পেশিটি থাকে। কোন পেশি সবথেকে ছোট? বুটক পেশি, গ্লুটেন পেশি, সার্টোটিয়াস পেশি নাকি স্টেপেডিয়াস পেশি? সব থেকে ছোট পেশিটির নাম হচ্ছে কিন্তু স্টেপেডিয়াস পেশি, যেটা স্টেপিস নামক যে আমাদের কানের যে ক্ষুদ্রতম হাড় সেখানে থাকে স্টেপেডিয়াস পেশি। ওকে, নেক্সট পরের প্রশ্নে চলে যাই। জিকা ভাইরাস কার মাধ্যমে ছড়ায়? রিসেন্টলি কোভিড-19 মানে করোনা ভাইরাসের বেশ কিছু কেস দেখা গেছে, সেখান থেকে এই জিকা ভাইরাসটা বারবার পরীক্ষা আসে। কিসের মাধ্যমে কিন্তু মানে মানুষের দেহে ছড়ায়? বিড়াল, মশা, কুকুর নাকি পাখি? সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু স্ত্রী এডিস মশা, এর মাধ্যমেই কিন্তু জিকা ভাইরাস মানব দেহে ছড়িয়ে পড়ে। ওকে, বেশ কিছু প্রশ্ন দেখুন, আমি আবারও বলছি, এই যে প্র্যাকটিস গুলো, এগুলো যদি আপনারা প্র্যাকটিস করতে থাকেন, আপনারা যে পড়াশোনা করছেন এটা প্র্যাকটিস হয়ে যাবে। আর যদি আপনারা বলেন যে ডিটেল স্টাডি ম্যাটেরিয়ালের যে বিষয়গুলো, সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আমাদের যে 90 ডে একটা কোর্স আসছে, সেখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। মানুষের শরীরের চুল যে পদার্থ দিয়ে তৈরি, ঠিক সেই রকম পদার্থ দিয়ে তৈরি হলো কোন আর পদার্থ? হাঁটু, দাঁত, নখ নাকি চামড়া? ফার্স্ট অফ জানতে হবে চুল কি দিয়ে তৈরি। চুল তৈরি হয় কিন্তু কেরাটিন নামক প্রোটিন দিয়ে। ওকে, কেরাটিন নামক প্রোটিন দিয়ে চুল তৈরি হয়, এবং এই কেরাটিন প্রোটিন চুল ছাড়াও আমাদের নখ, ওকে, নখের মধ্যে আমাদের থাকে। অন্যান্য প্রাণীদের যে শিং আছে, শিং, এই শিং এর মধ্যেও কিন্তু কেরাটিন প্রোটিন থাকে। এই যে গন্ডারের যে শিং থাকে, গন্ডারের শিং, সেখানেও কিন্তু এই কেরাটিন প্রোটিনটাই থাকে। ওকে, তো আমাদের মানুষের বলেছে, মানুষের তো শিং থাকে না নাকি, মানুষের নখ থাকে, তাই সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের অপশন সি। পরের প্রশ্নে আমরা চলে যাই। 26 নম্বর প্রশ্ন, আজকে লাস্ট প্রশ্ন। নিম্নলিখিত কোনটি একটি ভিডিও কনফারেন্সিং অ্যাপ নয়? ভিডিও কনফারেন্সিং অ্যাপ নয় কোনটি? জুম, রেডিফমেল, ওয়েবএক্স, গো টু মিটিং। দেখুন, জুমের কথা আমরা সকলে জানি, এটা ভিডিও কনফারেন্স অ্যাপ। ওয়েবএক্স এবং গো টু মিটিং এগুলোও কিন্তু একটা ভিডিও কনফারেন্স অ্যাপ, কিন্তু রেডিফমেল এটা কিন্তু কোনো ভিডিও কনফারেন্স অ্যাপ নয় কিন্তু। ওকে, তাই অপশন বি হবে এর সঠিক উত্তর। ক্লিয়ার জিনিসটা হয়েছে? অপশন বি হচ্ছে কিন্তু এর সঠিক উত্তর। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা আপনি ভালো লেগেছে। কোনো কিছু ফিডব্যাক, কোনো রিকমেন্ডেশন যদি থাকে যে এই জিনিসগুলো নিয়ে আসতে হবে, এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, অবশ্যই কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানান, আমি সেগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। ওকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর পরিমাণ পড়াশোনা করুন। সবসময় মনে রাখবেন, কঠোর পরিশ্রম ব্যতীত কিন্তু সফলতা পাওয়া যায় না। যারা কঠোর পরিশ্রম করবেন তারা কিন্তু সফল হবেন হবে। ওকে, দেখা হচ্ছে আগামী ক্লাসে। টাটা, বাই, থ্যাংক ইউ, জয় হিন্দ।